ইঞ্জিনিয়ারিং কিভাবে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি, আমি ভাবতেছি জামাত জিতবে। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনিই চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। ইঞ্জিনিয়ারিং কিভাবে? প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে। কিভাবে আইনের মাধ্যম হয়? এটাকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না, নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে। তা আমি দেখলাম যে পাশের গ্রামের 99% ভোট পড়ে হচ্ছে বিএনপির, আর এই পারে দুইটা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে আর 99% হবে না, এখানে তো 45% হয়ে গেল। তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করো নি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। সংবিধান শেখ হাসিনার, তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনার হয়ে যাবে, এবং হুদারা তাই করছে। 36শে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল? যে কোনো বৈষম্য থাকবে না, কোনো তাবেদারি থাকবে না, আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না। অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। সো ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয় এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কিভাবে বন্ধ করা যাবে সেটা আমার জন্য বোঝাটা সহজ। আবার বলে দিচ্ছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে হয়েছে অতীতে, এটা যদি বোঝা যায় তাহলে সামনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা বন্ধ করা সহজ হবে। তাহলে ইলেকশন, আমাদের দেশে ইলেকশনটা কে করবে? ইলেকশনটা কে করবে এই দায়িত্বভার কনস্টিটিউশন 118 নম্বরে দিয়ে দিল যে একটা নির্বাচন কমিশন থাকবে, সেই নির্বাচন কমিশন সারা দেশে ইলেকশন করবে। এই 118(4) বলতেছে নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীনে থাকিবেন। সংবিধান শেখ হাসিনার, তাহলে নির্বাচন কমিশনার শেখ হাসিনা হয়ে যাবে, এবং হুদারা তাই করছে। 2013 মানে 14 সাল, 18 সাল, 24 সাল, এই সংবিধান বলতেছে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে। তাহলে প্রথম কথা, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা আগে আমাকে দেখতে হবে যে এই নির্বাচন কমিশন তাবেদার কি তাবেদার না। আর জুলাইয়ের 36শে জুলাই আমাদের আসল কথাটা কি ছিল? যে কোনো বৈষম্য থাকবে না, কোনো তাবেদারি থাকবে না, আমরা কারো পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করব না। তাহলে ধরে নেন আজকের যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন জুলাইয়ের যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলনে নির্বাচন কমিশন, আর নির্বাচন কমিশন ইলেকশন করতে চায়। তাহলে এবার চলেন যে দেখি নির্বাচন কমিশন কিভাবে ইলেকশন করে। আর্টিকেল 120 বলতেছে, এই ভাগে নির্বাচন কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মচারী প্রয়োজন হইবে, নির্বাচন কমিশন অনুরোধ করলে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সেই রূপ কর্মচারী প্রদান করিবে। তার মানে আমাদের ইলেকশন কমিশনের কোনো নিজস্ব কোনো কর্মচারী নাই। আবার বোঝেন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়, সেই নির্বাচন কমিশনের কোনো লোক নাই। কি নাই? রিটার্নিং অফিসার তার নাই, প্রিজাইডিং অফিসার তার নাই, পুলিং অফিসার তার নাই। তাহলে এরা কারা? এরা কারা? প্রিজাইডিং অফিসার হচ্ছে ডিসি, ডেপুটি কমিশনার। পুলিং অফিসার কারা? রাষ্ট্রীয় কর্মচারী তারা। এবার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই কিভাবে এদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে।
বাংলাদেশে সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি বাংলাদেশে এই কথা বলতেছি এই কারণে, 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। 70 সালের ইলেকশনটাকে একটা প্যারামিটার ধরা হয়। সেই 70 সালের ইলেকশনে কি হয়েছিল? 70 সালের ইলেকশনে একটা মাত্র পলিটিক্যাল পার্টি ছিল ইস্ট পাকিস্তানে, কারণ মৌলানা ভাসানী এবং অন্যরা ভোট বর্জন করলেন। তখন আওয়ামী লীগ তখন একমাত্র ভোট করলেন। দ্বিতীয় ছিল, তখন 80% অ্যাডমিনিস্ট্রেশনে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ছিল সব বাঙালি। ইপিআর মানে যে আজকের যে বিডিআর এবং পুলিশ ফোর্স, তারাও ছিলেন বাংলাদেশ। সেই জন্য কিন্তু 25 তারিখে ইপিআর এবং এই পুলিশ হেডকোয়ার্টারে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছিল, কারণ ওখানে ছিল বাঙালি। তাহলে তিনটা জিনিস পাওয়া গেল, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ যদি আপনার সঙ্গে থাকে তাহলে ভোট করাটা খুব সহজ। এবার একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে একটা দিই, একটা গল্প শুনাই। 1988 সালে আমি ক্লাস 6-এর ছাত্র। আমাকে একজন বললো ভোট দিবি, আমি বললাম তো ভোটারই না। তো না, ভোট দিতে পারবি যদি ফ্রিডম পার্টিতে ভোট দিস কুড়ালে, তাহলে তুই ভোট দিতে পারবি। আমি তো কিছুই জানি না। তা আমাকে নিয়ে গেল, আমি সুন্দর মতো ভোট কেন্দ্রে ঢুকলাম, এবং তখন আমি বলে দিচ্ছি হাফ প্যান্ট পরতাম, ফুল প্যান্টও পরতাম। আমি গেলাম এবং যে ওখানে কুড়াল মার্কায় ভোট দিলাম। কেন কুড়াল মার্কা? তখন এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট ইলেকশন করতেছে। তার মানে ওই কেন্দ্রে এরশাদ সাহেবের বিরুদ্ধে কোনো ভোট তখন পর্যন্ত পড়েনি। সেজন্য বিকাল 4টার দিকে আমাদের মতো ছোট ছোট ছেলেবেলেকে নিয়ে যে কিছু ভোট তো দেখাতে হবে যে অপোজিশনেও পড়ছে, অপোজিশনেও পড়ছে। আচ্ছা, তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা ইলেকশন কমিশন যে ইলেকশন করবে তাকে স্বাধীন হতে হবে, নামে স্বাধীন, কারণ এর তো কোনো কর্মচারী নাই। এবার আসেন, ইলেকশন কমিশন ডিসিএসপি ছাড়া আর কে কে করে? স্কুল এবং কলেজের টিচাররা করে। এবার আসেন গত 15 বছর যত ডিসিএসপি নিয়োগ হয়েছে, আওয়ামী লীগের বাইরে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে? সেই লোকগুলোকে দিয়ে আপনি কিন্তু এবারে ইলেকশন করাবেন? যাদেরকে বলা হয় ডাই হার্ট, ওই পরিবারের মধ্যে একটা জামাত ইসলাম থাকলে তাকে নিয়োগ দেওয়া হয়নি। পরিবারের মধ্যে মামা চাচা খালুও যদি জামাত ইসলামের সমর্থক থাকে, তাকে দেওয়া হয়নি। বিএনপির কোনো নেতা আছে, দেওয়া হয়নি। তার মানে হচ্ছে ওই যে বলেন সাচ্চা মুসলমান, এরা হচ্ছে সাচ্চা আওয়ামী লীগার। এই সাচ্চা আওয়ামী লীগার প্রশাসনকে দিয়ে কিন্তু আপনি ইলেকশন করবেন। এবার আসেন, প্রতিটা এমপির আগের ইনকাম কি ছিল জানেন? এমপিওভুক্ত কলেজে শিক্ষক নিয়োগ, একটা শিক্ষক নিয়োগ করলে 15-20 লক্ষ টাকা নিত। তাহলে স্কুল কলেজের যে শিক্ষক, সেই শিক্ষকগুলো কিন্তু গত 15 বছরে নিয়োগকৃত আওয়ামী লীগার। আসেন জুডিশিয়াল সার্ভিস কমিশন, যে ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল সার্ভিস কমিশনে সভাপতি ছিল জাস্টিস এনায়েতুর রহিম, যে নিজেকে ডিক্লেয়ার করছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। তার কাছে সব জায়গায় সততা আছে, এক জায়গায় নাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। তো তিনি যখন যাদেরকে ওই ভাইবা বলে জিজ্ঞাসা করতো, যদি দেখছে টাকলুর উপরে কোনো কাপড় আছে, প্রথমেই বলতো ও তুমি তো কারো এজেন্ডা নিয়ে আসছো। সে যতই বলুক না আল্লাহ বলছে সেই জন্য। আর একটা জিনিস জিজ্ঞাসা করতো, তোমার পরিবারে কেউ মাদ্রাসায় পড়ে কিনা। সে তুমি ফার্স্ট হও আর সেকেন্ড হও। আমার জুনিয়র আছে, ও 3বার ফার্স্ট হয়েছে জুডিশিয়ারি পরীক্ষায়, তাকে নেওয়া হয়নি কেন? তার দাঁড়িয়ে আছে। সো এই জুডিশিয়ারিতে যারা আছে তাদেরকে নিয়ে এখন কি জন্য এই কথাটা বললাম দেখেন, গাজীপুরে আমি ধরে নেন একটা ম্যাজিস্ট্রেট, আমার কাছে একটা মেয়ে আসলো, একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে। প্রথম জিনিস আমি কি জিজ্ঞাসা করবো কাগজপাতি দেখার আগে, ওর এনআইডি কোথায়? আয়ো কি আয় তো ওখানে আছে, আয়ো সাহেব এনআইডি কোথায়? এনআইডির নাম্বার লেখেননি তো আপনি এফআইআর এর মধ্যে? স্যার ওনার এনআইডি নাই। ও এনআইডি নাই, কেন এনআইডি নাই? এই কথাও জিজ্ঞাসা করেন। এনআইডি নাই হলে আমার মধ্যে একটা খটকা লাগবে। কি খটকা লাগবে? যে হয়তো ওর বয়স হয়নি। তাহলে ওর কি আছে? জন্মগত সার্টিফিকেট আছে। সে যেহেতু কলেজে পড়ে, তাহলে ম্যাট্রিক পাস করছে, সার্টিফিকেট কিন্তু কি লেখা থাকে? পাশের সার্টিফিকেট, তার ডেট অফ বার্থ লেখা থাকে।
আপনি কিচ্ছু দেখলেন না। 17 বছরের মেয়ে সুরভিকে আপনি 21 বানায় দিল, আপনি অন্ধের মতো 2 বার কি দিয়ে দিলেন, রিমান্ড দিয়ে দিলেন। এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি ভোট করবেন? এই ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি কি ভোট করবেন? পরিবর্তন কোথায় হলো? ওই ম্যাজিস্ট্রেটকে শোকজ করছেন? করেননি। ওই ম্যাজিস্ট্রেটকে কি ক্লোজ করছেন? করেননি। ওই ওই আয়োকে কি আপনি কোনো পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করছেন? করেননি আজ পর্যন্ত। তাহলে আপনি একটা জিনিস বলি, তফসিল ঘোষণার পরে কিন্তু সমস্ত কিছু আসবে নির্বাচন ইলেকশন কমিশনের হাতে। তাহলে ইলেকশন কমিশনার অ্যাপারেন্টলি তো দেখাতে হবে সে নিরপেক্ষভাবে একটা ইলেকশন করতে চায়। কোথায়? আসেন এবার আসেন দ্বিতীয়টায় আসেন, ইঞ্জিনিয়ারিং কি কিভাবে? প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। কিভাবে আইনের মাধ্যমে হয়? এটাকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না, নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে। তা আমি দেখলাম যে পাশের গ্রামের 99% ভোট পড়ে হচ্ছে বিএনপির, আর এই পারের 2টা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে আর 99% হবে না, এখানে তো 45% হয়ে গেল। এই ইলেকশন কমিশন এই কাজটাও করল, গাজীপুরে করছে, ফরিদপুরে করছে, বাগেরহাটে করছে। হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি? তোমাকে কে বলছে এটা করতে? আরেকটা জিনিস বলি, আমি কি ভয় পাচ্ছি না, আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে। আমার ভাই যেটা বললো যে ডাকসু, ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য সেইগুলো একটা একটা করে দেখাচ্ছি। তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন। আইনের মাধ্যমে আর একটা কি করা যায়, ভোটার রেজিস্ট্রেশন। আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে, খুব ভালো কথা। আপনি 1% কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে? 1% কেন রাখলেন? ভোট দেওয়াটা তো সাংবিধানিক অধিকার। সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন। এই 1% আসলো কোথায় থেকে? 1% আসলো, এই তুগলুকিটা আসলো এই 72 সালে শেখ সাহেবের করা। এই 72 তো আমরা মানি না, এটা তো হাদির মৃত্যুর পর ছুঁড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছো? আমি এটাকে মেনে নিয়ে যাবো? তাহলে আমার হাতিকে অস্বীকার করো না। তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করোনি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্য খারাপ? ওই জন্য বললাম। এবারে 76 জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো, বাতিল করালো। এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপি। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা আল্লাহ লোককে দিচ্ছে, আমি বিএনপিকে হাট করে বলতেছি না, জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নাই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে, মানে কি 1% এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে। আমরা ভোট কি বলতেছি, গোপনে দিতে হবে না ব্যালট? তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল 1%, তাহলে এই কেন করে দিলেন জানেন? ওই ভোটের 3 দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন, মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন, যেটা গত 53 বছরে হয়েছে। এই যে জেলে ভরার কথা বললাম, এটা হচ্ছে লিগাল। কি কিরকম? আপনি বললেন যার যার প্রতীকে তাকে তাকে ইলেকশন করতে হবে। আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাড়িপাল্লার, আর আমার মার্কা রিক্সাতে জিতবে না, দেখ আমি আমার দলের সাথে, বড় দলের সাথে যোগ দিয়ে দিই। আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে। বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে। এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না? তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম? 4টা ভাবে, এবং 4টায় এক্সিস্ট, 4টায় এক্সিস্ট। এই 4টাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবার ইলেকশন করতে হবে। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া।
আমাদের জুডিশিয়ারে 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না, তার একটা প্রমাণ দেখান। আজকে জারারিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল, জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো। কি গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি? আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করব? বৈষম্য করব। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনিই চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠায় দিবে। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে না। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে একটা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লেনেশন চাবেন না আপনি? চান। তার মানে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা।